মেসেজে লিখে দিচ্ছি। মডার্ন প্রোজ বাই মাইকেল থপ। এখানে লোটাস ইটার ছাড়াও অনেক অন্য অনেক শর্ট স্টোরি, এসে, এগুলো সব আছে, যেগুলো মাঝে মধ্যেই তোমাদের কোনো না কোনো সেমেস্টারে থাকবেই, লাগবেই, ঠিক আছে? তো এই এই বইটাতে যে শর্ট স্টোরিটা রয়েছে বা যে টেক্সটটা রয়েছে সেটাকে ফলো করলেই সব থেকে ভালো হয়। কিন্তু আমার ধারণা, আমার কাছে মানে এই যে পিডিএফ যেটা দেখতে পাচ্ছ সেটা ওটারই পিডিএফ, আমার যতদূর ধারণা ওটা নয়, ঠিক আছে? তোমরা আমাকে একটুখানি গ্রুপে মনে করিয়ে দেবে বা ইন্ডিভিজুয়ালিও মনে করিয়ে দিতে পারো যে আমার কাছে অলরেডি কিছু শর্ট কোয়েশ্চেন্স আছে। আমি জানি না, আমার মনে নেই যে আমি তোমাদের আগে দিয়ে দিয়েছিলাম কিনা এগুলো, কিন্তু 2 নম্বরের কোয়েশ্চেনের জন্য এগুলো কাজে লাগবে। আর গত বছরের যে কোয়েশ্চেন্সগুলো আছে সেগুলো তোমরা গ্রুপ থেকে বা তোমাদের যারা সিনিয়র আছে তাদের কাছ থেকে পেয়ে যাবে। ওদেরকে জিজ্ঞেস করলেই ওরা দিয়ে দেবে, কারণ ওদের কাছে এই সবগুলোই আছে। ওকে, তো প্রথমে শর্ট স্টোরি শুরু করার আগে আমি তোমাদের কাছে জিজ্ঞেস করব যে শর্ট স্টোরি বলতে তোমরা কি বোঝো? হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই দ্য টার্ম শর্ট স্টোরি? এটা একটা জনরা, এটা এক ধরনের লিটারেচার। অনেক পড়ে শর্ট স্টোরি, অনেক পড়েছো, 11-12 পড়েছো বা তারও আগেও পড়েছো, কিন্তু শর্ট স্টোরি জিনিসটা কি, এটার ডেফিনেশনটা কি? কারণ এরকম কোয়েশ্চেন আসবেই যে কমেন্ট অন লোটাস ইটার বা অন্য যে শর্ট স্টোরি আছে, স্পেকেলড ব্যান্ড, এরকম যে শর্ট স্টোরিগুলো আছে, হোয়াট ইজ দ্য or comment on Lotus Eater or the Speckled Band as a short story? তাহলে সেখানে সেটাকে বলতে গেলে আমাদেরকে জানতে হবে যে শর্ট স্টোরি জিনিসটা কি, হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য শর্ট স্টোরি। আকাশ বলো, শর্ট স্টোরি বলতে কি বোঝো? স্যার, শর্ট স্টোরি আকারটা অনেক ছোট হবে, হুম। আর শেষে এর তেমন একটা মিল থাকবে না। শেষে কি থাকবে না? শেষে এই গল্পটার কোনো মিল থাকবে না। মিল থাকবে না? ঠিকঠাক হ্যাঁ, মিল থাকবে না বলতে? মিল মানে ঠিকঠাক ভাবে গল্পটা শেষ হবে না, মানে শেষ হয়েও মনে হবে যেন গল্পটা শেষ হয়নি। আচ্ছা, ওকে। তাহলে গল্পের আকার, মানে গল্পের যে লেন্থটা, সেটা ছোট হবে যেহেতু এটা শর্ট স্টোরি। আর তুমি বলতে চাইছো যে গল্পটার কোনো শেষ সেভাবে থাকবে না, গল্পটা শেষ হয়েও শেষ হবে না, সেটাই ছোট গল্প। যেরকম আহ, রবীন্দ্রনাথ ঠাকুর বোধহয় বলেছিলেন এই ডেফিনেশনটা, আমি শিওর নই, যে ছোট গল্প শেষ হয়েও শেষ হয় না। ওকে। হ্যাঁ স্যার, বলেছিল। হুম। ইরা, এটার সঙ্গে তুমি কি যোগ করবে? এগুলোকে নোট ডাউন স্যার, করে নাও। হুম। হুম, বলো। শর্ট স্টোরিতে ক্যারেক্টার কম থাকে, অল্পজন ক্যারেক্টার থাকে। ভেরি গুড। আর আর এখানে আমরা যেটা ভাববো সেটা হবে না, কিন্তু আমাদের সবসময় একটা চমক দেওয়া হবে গল্পটার মধ্যে। মানে যেটাকে ইংরেজিতে বলা হয় টুইস্ট, প্লট টুইস্ট। হ্যাঁ। ওকে। তাহলে প্লট টুইস্ট থাকতে পারে শর্ট স্টোরিতে। শর্ট স্টোরিতে ক্যারেক্টারের সংখ্যা কম। স্বাভাবিকভাবেই যদি গল্পের লেন্থটা ছোট হয়, কম শব্দের মধ্যে লিখতে হয় গল্পটা, কারণ এটা শর্ট স্টোরি, সেক্ষেত্রে স্বাভাবিকভাবেই চরিত্রের সংখ্যাও কমই হবে,
ঠিক আছে? প্লট টুইস্ট সব শর্ট স্টোরিতেই যে প্লট টুইস্ট থাকে তার কোনো মানে নেই। প্লট টুইস্ট ছাড়াও শর্ট স্টোরি হতে পারে। ওকে, এনিথিং এলস যেটা শর্ট স্টোরি যেগুলো তোমরা এতদিন পড়েছো সেটা থেকে কিছু জানা যাচ্ছে, সেটা থেকে কিছু বুঝতে পারছো, বা আগে যদি কোনো শর্ট স্টোরি ক্লাসে হয়ে থেকে থাকে, শর্ট স্টোরির ব্যাপারে বলা হয়ে থেকে থাকে, সেখান থেকে যদি জানতে পারো। প্রিয়া? স্যার শর্ট স্টোরি থেকে আমরা কিছু একটা শিখতে পারবো, মোরাল পাবো? না, সব শর্ট স্টোরিতে কোনো মরাল যে থাকবেই, স্পেশালি মডার্ন শর্ট স্টোরিতে তো সাধারণত কেউ না, মানে বেশিরভাগ শর্ট স্টোরিতেই, মডার্ন শর্ট স্টোরিতে মরাল বলতে কিছুই থাকে না। প্রিয়া, কিছু অ্যাড করবে? না স্যার, যেগুলো বললো আমি সেগুলি বলবো স্যার, আমি আর কিছু অ্যাড করবো না। প্রীতম? দাদা আমি এইমাত্র জয়েন হলাম, আগে কি হয়েছে সেটা তো এখন বলতে পারছি না। শর্ট স্টোরি বলতে কি বোঝো? শর্ট ছোট স্টোরি গল্প? বলতে ছোট গল্প, হুম গল্পের মধ্যে যে টপিকটা নিয়ে ব্যাখ্যা করা হবে সেই হুম। টপিকটার শেষ হবে না, শেষে কি হলো সেইটা জানা যাবে না, এরকম কিছু। শেষে কি হলো সেটা জানা যাবে না, সেটা কি সব শর্ট স্টোরিতেই হয়? সবেতে তো হয় না, তবে কিছু কিছু তো হয়। তো যেটা কিছু কিছুতে হয় সেটা ক্যারেক্টারিস্টিক হিসেবে বলা যাবে না। আচ্ছা আচ্ছা। কিছু শর্ট স্টোরি সাসপেন্সে শেষ হয়ে যায়, সেটা ঠিকই, কিন্তু বেশিরভাগ শর্ট স্টোরিতেই আমরা মোটামুটি জানতে পারি যে শেষে কি হলো। কেন হলো হয়তো সেটা জানতে পারবো না, কিন্তু কি হলো সেটা জানতে পারি। যে পয়েন্টসগুলো তোমরা বললে সেগুলো ঠিকই, তার সঙ্গে জাস্ট একটা একটা দুটো অ্যাড করা যেতে পারে, এটা যে শর্ট স্টোরির যে, মানে শর্ট স্টোরিকে আর একটা টার্মে বলা হয়, স্পেশালি মডার্ন শর্ট স্টোরিজ গুলোকে। ইনফ্যাক্ট শর্ট স্টোরির যে জনরাটা সেটা পুরোটাই মডার্ন। জনরা মানে হচ্ছে GENRE, জনরা। জনরা কথাটার মানে হচ্ছে টাইপ, TYP, ধরন। তো শর্ট স্টোরি ইটসেলফ মডার্নই একটা জনরা লিটারেচারের, খুব একটা পুরনো নয়। তোমরা আশা করি আগের ক্লাসগুলোতে শর্ট স্টোরি নিয়ে কিছু আলোচনা তোমাদের হয়েছে, স্পেকেলড ব্যান্ড বা অন্য যে শর্ট স্টোরিগুলো আছে সেগুলো কিছু তোমাদের ক্লাসে হয়েছে, তাই তো? অন্য কোনো শর্ট স্টোরি শুরু হয়েছে কি ক্লাসে? অন্য কোনো স্যার শুরু করেছেন? হ্যাঁ স্যার, লাস্ট ক্লিপটা শেষ হয়ে গেছে আর স্পিকেল ব্যান্ডটাও শেষ হয়ে গেছে। ওকে, তো ওইখানে যে শর্ট স্টোরিগুলো তোমরা দেখলে সেখানে স্পেকেলড ব্যান্ডটা আমার খুব একটা ভালো মনে নেই, যদিও আমি পড়েছিলাম। কিন্তু লাস্ট লিফে আমরা দেখলাম যে জীবনের একটা ছোট্ট অংশ নিয়ে লেখা ঘটনার, যেটা স্পেকেল ব্যান্ডের ঘটনা তো আরো ছোট, একটা পার্টিকুলার ঘটনা। আর এদিকে তোমার লাস্ট লিফটাও কয়েকটা দিন বা একটা ছোট একটা জায়গা, একটা ছোট ঘটনা নিয়ে গল্পটা লেখা। তাহলে শর্ট স্টোরির যে ঘটনাগুলো হয় সেগুলো খুবই ছোট, একটা ঘটনাকে নিয়ে হয়, এবং ইংরেজিতে এটাকে বলা হয় স্লাইস অফ লাইফ। স্লাইস অফ লাইফ মানে শর্ট স্টোরির ডেফিনেশন দিতে গেলে আমরা এরকম বলতে পারি, যেটা আমি গ্রুপে চ্যাট বক্সে লিখছি। স্লাইস অফ লাইফ মানে জীবনের একটা ছোট্ট অংশ, জীবনের একটা ছোট্ট জিনিসকে নিয়ে যখন আমরা আলোচনা করছি, বা যে লেখক সে জীবনের একটা ছোট্ট অংশকে নিয়ে, একটা ছোট্ট ঘটনাকে নিয়ে, একটা ছোট্ট ঘটনার ওপরে কেন্দ্র করে এই
গল্পটা সে লিখছে। সাধারণত শর্ট স্টোরি কম সময়ের মধ্যেই শেষ হয়ে যায়, মানে কম সময় বলতে পড়তে কম সময় লাগছে তা নয়, কম সময় বলতে যে ডিউরেশনটা দেখানো হয় শর্ট স্টোরির মধ্যে, বছরের পর বছর জিনিসটাকে সাধারণত দেখানো হয় না। অথচ লোটাস ইটারেই আমরা দেখতে পাবো যে গল্পের যে শেষ অংশটা সেটা গল্পের শুরুর 13 বছর পরে শেষ হয়। তো 13 বছরের একটা গ্যাপ থাকে, কিন্তু প্রথম অংশে আমরা দেখতে পাবো যে প্রথম অংশটা যেটা আছে শর্ট স্টোরিটার, সেটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে, মানে 1-2 দিনের ঘটনা আর কি। তো প্লটটা যেটা হয় শর্ট স্টোরির, সেই প্লটটা খুবই বলা যেতে পারে কনসেন্ট্রেটেড হয়, খুবই ছোট ঘটনা, কয়েকটা দিন, কয়েকটা ঘন্টা অনেক সময়, সেইটাকে নিয়ে ছোট গল্পটা তৈরি হয়, এবং তাই জন্য ওটাকে বলা হয় স্লাইস অফ লাইফ। জীবনের একটা ছোট্ট অংশকে নিয়ে গল্পটা লেখা, একটা ছোট্ট ঘটনাকে নিয়ে লেখা হয়। শর্ট স্টোরির মধ্যে যেহেতু ওটা শর্ট স্টোরি, তাই জন্য ওখানে একটা জিনিস মেনটেন করতে হয় ইয়েদের, রাইটারদের, সেটা হচ্ছে ইকোনমি অফ ওয়ার্ডস। ইকোনমি অফ ওয়ার্ডস বলতে শব্দ বেশি হলে চলে না। ইনফ্যাক্ট মাইকেল থর্পেরই বোধহয় বইতে যে ইন্ট্রোডাকশনটা দেওয়া আছে শর্ট স্টোরির জন্য, সেখানেই হয়তো এটা বলা রয়েছে যে শর্ট স্টোরি মোটামুটি 50,000-এর বেশি ওয়ার্ডস হয়ে গেলে সেটা শর্ট স্টোরি থাকে না। 30 থেকে 50,000 ওয়ার্ডসের মধ্যে একটা শর্ট স্টোরি হতে পারে, বা তার কমও হতে পারে, কিন্তু তার বেশি হয়ে গেলে তখন আর সেটা শর্ট স্টোরি থাকে না। তো লোটাস ইটারও ওরকমই কাছাকাছি, অনেক শব্দের ইয়েটা, শর্ট স্টোরিটা অনেক লম্বা আছে, অনেক কিছু ডেসক্রিপশনস আছে, তাই জন্য। তো এই প্রেক্ষিতে আমরা শর্ট স্টোরিটা পড়া শুরু করব। শর্ট স্টোরিটা লিখেছে উইলিয়াম সমারসেট মম। ঠিক আছে, এবার আর একটা জিনিস বারবার উঠে আসছে, সেটা হচ্ছে যে মডার্ন শর্ট স্টোরি। শর্ট স্টোরি আমরা আলোচনা করলাম, এবার মডার্ন শর্ট স্টোরি। লাস্ট লিফ, ও হেনরির, স্পেকেলড ব্যান্ড, আর্থার কনিয়ান ডয়েল এবং সমারসেট মম, এরা তিনজনই কিন্তু মডার্ন রাইটার, মানে এদেরকে মডার্ন এজে রাখা হয়। প্রীতম, মডার্ন এজটা কবে থেকে কবে? প্রীতম, আকাশ, মডার্ন এজ কবে থেকে কবে? বা কবে থেকে শুরু হয় মডার্ন এজ? অর্পণ, জানি না। কি করে জানো না? তোমাদের সিঁড়িতে রোজ ওঠার সময় তো ওটাই লেখা আছে, কোনোদিনও নোটিস করোনি? দেখেছো সিঁড়িতে ফার্স্ট ফ্লোরে ওঠার জন্য যে সিঁড়িটা ব্যবহার করছো, সেখানে কি লেখা আছে? দেখেছো সেটা অর্পণ কোনোদিনও? হ্যাঁ, তোমাকে জিজ্ঞেস করছি একটা প্রশ্ন অর্পণ, দেখেছো কি কোনোদিনও, লক্ষ্য করেছো? হ্যাঁ, তো দেখেছি, অতটা গুরুত্ব দিয়ে দেখিনি। মানে ওটা কোনোদিনও দেখোনি যে ওখানে হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার লেখা রয়েছে সিঁড়িতে? লেখা তো আছে। তা কিসের জন্য লেখা হয়েছে ওটা? যখনই কলেজে যাবে একবার ওটাকে দেখবে, 1 মাস দেখার, জাস্ট একবার চোখে দেখলেই মনে থাকবে। 1 মাস দেখার পরে ওটা অটোমেটিক্যালি তোমাদের মাথায় ঢুকে যাবে যে এই সময় থেকে এই সময়
মডার্ন এজ ছিল এই সময় থেকে, এই সময় রোমান্টিক এজ ছিল, ইত্যাদি ইত্যাদি। ইরা বলো মডার্ন এজ কবে থেকে কবে? স্যার 1500 সাল থেকে 1945-এর মধ্যে। কত থেকে? কত থেকে বললে? 1500। 1500 সাল থেকে 1945 সাল অবধি মডার্ন এজ? স্যার এই কবিতাটা স্যার মানে এই 1900 প্রিয়া বলো কি বলছো? স্যার মডার্ন এজ 1901 থেকে 1945। মোটামুটি সেটা বলা যেতে পারে যে 1900 বা 1901 সাল থেকে এই এজটা শুরু হয়, মডার্ন এজটা শুরু হয়। আর এটা মোটামুটি 1950-60 এরকম অবধি চলে। যখনই আমরা হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারের কথা বলবো, তোমাদের সিলেবাসের মধ্যেই এটা রয়েছে, যখনই আমরা হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারের কথা বলবো তখন আমাদেরকে এটাকে এরকমভাবে বলতে হবে যে এটা মোটামুটি, কোনো স্ট্রিক্ট কোনো ডেট আমাদের বলা উচিত নয়। কারণ হিস্ট্রি অফ লিটারেচারটা কোনো সায়েন্স নয় যে একদম এক্স্যাক্ট কিছু একটা ডেট বলতে হবে। কারোর ডেট অফ বার্থটা আলাদা, কিন্তু এজ যখন আমরা বলছি তখন আমাদেরকে মোটামুটি বলতে হবে যে হ্যাঁ এটা 1900 সাল থেকে 1950, 1960 এরকম অবধি মডার্ন এজটা চলেছে। তার পেছনে ভিক্টোরিয়ান এজ, তার পেছনে রোম্যান্টিক এজ, তার পেছনে নিউ ক্লাসিক্যাল এজ, এরকম করে করে ওল্ড ইংলিশ এজ থেকে জিনিসটা শুরু হচ্ছে। আর তোমাদের সিঁড়িতে ওটাই লেখা রয়েছে, ওইটাকে যদি একবার করে রোজ দেখো তাহলে এই জিনিসটা মনে থাকবে। তো মডার্ন এজ বলতে কি বোঝো তোমরা? তোমাদের মানে হিস্ট্রিটা যেটা পড়ানো হয়েছে আর কি, আমি জানি না তোমাদের শর্ট স্টোরিটা পড়ানোর সময় মডার্ন এজের ব্যাপারে কিছু বলা হয়েছিল কি? কারণ এগুলো হঠাৎ করেই তোমাদের মডার্ন এজটাই দেওয়া হয়েছে, মডার্ন এজেই শর্ট স্টোরিগুলো আছে, তোমাদের প্রোজটা শেখানোর জন্য মডার্ন এজগুলো দেওয়া হয়েছে। তাই জন্য তোমাদের মডার্ন এজের ব্যাপারে কি বলা হয়েছে? কেউ কি কিছু মেসেজ করলে বা হাত তুললে? আমি দেখতে পাইনি। বলো সৃজিতা, what do you mean by what are the characteristics of modern age? মডার্ন এজের কি ফিচার্স গুলো কি? তুমি যদি কিছু বলো তাহলে আমি শুনতে পাচ্ছি না। অন্যরা কি শুনতে পাচ্ছো যে সৃজিতা কি বলছে? অন্যরা কেউ শুনতে পাচ্ছো সৃজিতা কি বলছে? না স্যার। না সৃজিতা তুমি স্যার। আর একবার ইয়ে করে জয়েন করো, যদি ঠিক হয়ে যায়। তোমার কানেকশনে হয়তো কিছু সমস্যা হচ্ছে। প্রিয়া বলো, what are the features of modern age? Any one feature of modern age? স্যার সিম্বলিজম হতে পারে। Symbolism, very good. Symbolism মানে? ফর্মালিজম Symbolism, formalism, okay. মানে কি বলো মানেটা কি? সিম্বল মানে সিম্বলিজম মানে কোন একটা
সিম্বল মানে সংকেত, সংকেত, কোন একটা চিহ্ন। বিশেষ হ্যাঁ, সময়কে হয়তো বোঝাচ্ছে। বিশেষ সময়কে বোঝাচ্ছে। কি, কে বোঝাচ্ছে বিশেষ সময়? হয়তো কোনো সাংকেতিক, মানে কোনো সাল দিয়ে জিনিসটাকে বোঝানো, সময়টাকে। কোনো সাল দিয়ে জিনিসটাকে, কোন জিনিসটাকে বোঝানো হচ্ছে? এই সময়টাকে যদি বোঝানো যায় ওটাকে কি সিম্বলিজম বলা যাবে? কোন সময়টাকে বোঝানোর কথা বলছো? মানে মডার্ন যুগ যেটাকে বলা হচ্ছে। হুম, মডার্ন এজটার, মডার্ন এজের একটা কোয়ালিটি বা মডার্ন এজের একটা ফিচার হচ্ছে সিম্বলিজম। কিন্তু সিম্বলিজম তার মানে কি, বা ফর্মালিজম যেটা তুমি বললে সেটারই বা মানেটা কি? ঠিক আছে, আমি এটা তো বুঝলাম যে তুমি সিম্বলিজম বা ফর্মালিজমকে তুমি ইয়ে বলছো, ফিচার অফ মডার্নিজম বলছো, সেটা আই অ্যাগ্রি। ঠিক আছে সৃজিতা, ট্রাই করো আবার। না সৃজিতা, শোনা যাচ্ছে না। তুমি যদি ইয়ারফোন ইউজ করো তাহলে ইয়ারফোনটাকে সরিয়ে দেখো কথাটা হচ্ছে কিনা, আর যদি ইয়ারফোন না ইউজ করো তাহলে ইয়ারফোন ইউজ করে দেখো যে কথাটা হচ্ছে কিনা, মানে দুটোই ট্রাই করো। ইরা, মডার্নিজম বলতে কি বোঝো? মডার্ন এজের ফিচার্স কি? মডার্ন এজ মানে যেই যুগটাতে সব অনেক কিছু আবিষ্কার হয়েছিল, বৈজ্ঞানিক আবিষ্কার, নগরায়ন, অনেক কিছুই হয়েছিল সেই এজটাতে। হুম, নগরায়নটা মানলাম, কিন্তু সব এজেই কিছু না কিছু বড় বড় ডিসকভারি হয়েছে, ইনভেনশনস হয়েছে। মডার্ন এজ, মডার্ন এজেই একমাত্র, মানে ওই 1900 সাল থেকে 1945-50-এর মধ্যেই যে সব কিছুর আবিষ্কার হয়েছে তা তো নয়। বিভিন্ন সময় বিভিন্ন জিনিসের আবিষ্কার হয়েছে, তাহলে সেগুলো কি মডার্ন এজ? তবে হ্যাঁ, তোমার একটা পয়েন্ট খুবই ভাইটাল, সেটা হচ্ছে নগরায়ন, আরবানাইজেশন। Urbanization is one of the features of modern life or modern modernism. ঠিক আছে, ফর্মালিজম, সিম্বলিজম, আরবানাইজেশন। আর কারোর কোনো পয়েন্টস মডার্নিজমের ওপরে বা মডার্ন এজের ওপরে? আর আমরা যেহেতু মডার্ন লিটারেচার নিয়ে আমরা আলোচনা করব, তাই জন্য মডার্ন লিটারেচারের ফিচার্সগুলো আমাদের জানতে হবে, যেটা আকাশ বলল সিম্বলিজম আছে, ফর্মালিজম আছে। এগুলো স্টাইল, মানে লেখকদের লেখার স্টাইলের মধ্যে এগুলো পড়ছে, সিম্বলিজম, ফর্মালিজম। কিন্তু আর কি ফিচার্স আছে মডার্ন লিটারেচারে? এবং মডার্ন লিটারেচারটা তোমরা যেটা প্রিয়া যেটা বললো বা ইরা বললো হয়তো, যে প্রিয়াই বললো যে 1901 সাল থেকে 1945 নাগাদ এরকম। তো সব থেকে বড় বড় যে দুটো যুদ্ধ হয়েছিল, মানে আমরা যখন হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার পড়বো বা আমরা যখন এমনি কোনো টেক্সট পড়বো যেটার পরিপ্রেক্ষিতে আমাদের হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারটাও জানতে হবে, সেখানে আমাদের ওই যুগটার ব্যাকগ্রাউন্ড, সোসাইটিটা কেমন ছিল, সোশ্যাল হিস্ট্রি, সোশ্যাল ব্যাকগ্রাউন্ড, ইকোনমিক ব্যাকগ্রাউন্ড, পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড, কালচারাল ব্যাকগ্রাউন্ড, এগুলো সব জানতে হবে। মানে তোমরা প্রথম প্রথম লিটারেচার পড়ছো, তো তোমরা এতদিন স্কুলে যে ধরনের লিটারেচার পড়ে এসেছো সেটাতে কোনো ডেপথ ছিল না, সেটাতে কোনো মানে গভীরভাবে তোমাদেরকে কিছু পড়ানো হয়নি। কিন্তু ইংলিশ লিটারেচারে এই 4 বছরে বা 3 বছরে তোমাদের প্রচুর গভীরে ঢুকতে হবে। তোমাদেরকে জানতে হবে যে সেই সময়ের অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক কি কি
কোয়ালিটিস ছিল, কি কি হচ্ছিল না হচ্ছিল, এবং সেটার ফলাফলটা দেখা গেছে লিটারেচারের উপর। কারণ ওয়ান অফ দ্য ফাংশনস অফ লিটারেচার ইজ টু রিফ্লেক্ট দ্য সোসাইটি। মানে লিটারেচারের অনেক ফাংশনস হয়, সেই ফাংশনসগুলোর মধ্যে একটা ফাংশন এবং একটা বড় ফাংশন হচ্ছে সমাজটা যেমন তেমনটা দেখানো, শো করা, যে সমাজের মধ্যে যা কিছু হচ্ছে সেই জিনিসগুলোকে দেখানো, সেই জিনিসগুলোকে প্রতিবিম্বিত করা, রিফ্লেক্ট করা লিটারেচারের একটা কাজ। মানে আমরা অনেক সময় কোনো একটা যুগের কোনো একটা লেখকের লেখা দেখে এটা বুঝে যেতে পারি যে সেই যুগটায়, সেই সময়টায় সমাজ, সংস্কৃতি, অর্থনীতি কেমন ছিল, এবং তাতে আমাদের আমরা সেই যুগের ব্যাপারে আমরা জানতে পারি। তো তাই জন্য আমাদের আবার রিভার্সটাও করতে হয়। যেমন আমরা লেখার মাধ্যমে এটা জানতে পারি যে লেখক কোন যুগের ছিল, কোন ওই সময়ে ওদের দেশে, ওদের সমাজে কি হচ্ছিল না হচ্ছিল। ঠিক তেমনি একটা লেখককে বোঝার জন্য, একটা লেখাকে বোঝার জন্য আমাদেরকে সেই যুগের ইতিহাস, সেই যুগের অর্থনীতি, সমাজ, সংস্কৃতি, এগুলোর ব্যাপারেও আমাদেরকে ওয়াকিবহল হতে হবে। ঠিক আছে? সো ফার্স্ট অফ অল, মডার্ন এজ, হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারের মডার্ন এজ আমরা পড়ব হচ্ছে লিটারেচারের অ্যাঙ্গেল থেকে, মানে সাহিত্যের দিক থেকে আমরা পড়ব। তো হিস্ট্রিটা কি, ব্যাকগ্রাউন্ডটা কি ইংল্যান্ডের, কারণ এটা ইংলিশ লিটারেচার আমরা পড়ছি। 1900 থেকে 1911, 14 অবধি অ্যাকচুয়ালি ইংল্যান্ডের কলোনাইজেশন বা ইংল্যান্ড যে উপনিবেশগুলো বানিয়েছিল সেগুলো যেমন ছিল তেমনই ছিল। মানে আশা করি তোমরা এটা জানো যে ভারত বা আফ্রিকার অনেক জায়গা ইংল্যান্ডের উপনিবেশ ছিল। মানে ইংল্যান্ড আমাদের উপরে ওই সময়টায় রাজত্ব করত। স্টেবিলিটি ছিল ওদের দেশে। আমাদের দেশের টাকা পয়সা, আমাদের দেশের রিসোর্সেস নিয়ে গিয়ে ওরা ওদের দেশে দিয়ে দিত, তাতে ওদের দেশ খুব বড়লোক হয়ে গেছিল। তাই জন্য ওদের দেশে কোনো অভাব অনটন, কোনো সমস্যা এরকম কিছুই ছিল না। উন্নতিশীল দেশ ছিল, উন্নতি হচ্ছিল ওদের। যেটা ইরা বললো যে অনেক সায়েন্টিফিক ডিসকভারি হচ্ছিল, পড়াশোনা, সাহিত্য, কালচার সবকিছু চূড়ায় পৌঁছে যাচ্ছিল ওদের। কিন্তু তারপরে 1914-এ একটা ভয়ঙ্কর ঘটনা ইউরোপে, সারা ইউরোপে শুরু হলো। সেটা কি ছিল? তোমাদের মধ্যে হিস্ট্রি মাইনার কাদের আছে? হিস্ট্রি মাইনার কারুর আছে কি তোমাদের? বা 11-12-এ হিস্ট্রি পড়েছো নিশ্চয়ই, মানে যদি সায়েন্স ব্যাকগ্রাউন্ডে সবাই না হও। 11-12-এও কেউ হিস্ট্রি পড়োনি? হিস্ট্রির জায়গায় প্রিয়া, ইরা এরা কেউ হিস্ট্রি পড়েনি? সুজাতা, সুজিতা কেউ পড়েনি? না স্যার। যাই হোক, ক্লাস 10 অবধি তো তোমাদেরকে ম্যান্ডেটরিলি ইতিহাস পড়তে হয়েছে। তো 1914 ইতিহাস না পড়াটা না মানে একটা ডিসঅ্যাডভান্টেজ থাকবে কিছুদিনের জন্য তোমাদের। কারণ ইউরোপিয়ান হিস্ট্রিটা যদি তোমাদের জানা থাকে তাহলে হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার এবং লিটারেচারটাও বুঝতে তোমাদের সুবিধে হবে যদি তোমাদের জানা থাকে। সাধারণত মানে তোমরা নেক্সট সেমেস্টারে মাইনার হিসেবে হিস্ট্রি যদি আলাদা করে কিছু পাও তাহলে নিতে পারো। বাট এনিওয়ে, মানে সেটা পড়তে পড়তে আমরা এমনি জেনে যাব।
বাট আমি তোমাদের এটা হয়তো জেনারেল নলেজেরই কোয়েশ্চেন, তোমাদের কম্পিটিটিভ এক্সামসেও এটা কাজে লাগতে পারে, যে 1914 সালে ইউরোপে একটা ভয়ঙ্কর ঘটনা শুরু হলো, যেটা 1918 অবধি চলেছিল। কি ছিল সেটা? স্যার স্যার ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার হয়েছিল। ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, রাইট, প্রথম বিশ্বযুদ্ধ। এবং যারা জানো যে বিশ্বযুদ্ধ মানে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার একটা ভয়ঙ্কর যুদ্ধ হয়েছিল, সেখানে কোটি কোটি লোক মারা যায় যুদ্ধেতে, বেশিরভাগই তারা সোলজার, বাট অন্য মানুষরা যারা সিভিলিয়ান তাদেরও অনেক মৃত্যু ঘটে। এবং ইউরোপিয়ান যে শক্তিগুলো সেগুলো নিজেদের মধ্যেই মারপিট করে ক্ষীণ হতে শুরু করে। তার ঠিক 20 বছরও পার হয়নি, 1939-এ আবার সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার হয়, 1939 থেকে 1945 অবধি। সেটা আরো মারাত্মক ছিল, এবং এবারে যত না সোলজার মারা গেছিল তার থেকে বেশি সিভিলিয়ান মারা গেছে। কিন্তু এই দুটো যে যুদ্ধ এবং এটার যে ফলাফল, সেইটা আমরা মডার্ন লিটারেচারের ওপরে মারাত্মকভাবে সেটার ফল হিসেবে পড়েছিল। এবং মডার্ন লিটারেচারটা এই দুটো ওয়ার বা এই যে ওয়ারের যে টেনশন বা এই যে সমস্যাগুলো যেগুলো ঘটেছিল যুদ্ধের পর থেকে, যুদ্ধের জন্য, সেইটার থেকেই আকৃতিটা পায়, সেটার থেকেই শেপটা পায়। এবং এই লোটাস ইটারেও এই যুদ্ধের একটা মেনশন আছে। তোমাদের মধ্যে কেউ কি শর্ট স্টোরিটা পড়তে শুরু করেছো বা পড়েছো, পড়ে নিয়েছো? না স্যার, পড়ছি। তো মানে শেষের দিকে, মানে সেকেন্ড পার্টটা যখন শুরু হবে, সেকেন্ড পার্টের আগেই আমরা দেখতে পাবো যে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের কথা এখানে মেনশন করা হয়েছে। আর এবার থেকে আর একটা জিনিসও তোমরা মানে এটা স্বভাবের মধ্যে পরিণত করতে হবে, যে এই শর্ট স্টোরিটা কবে পাবলিশ হয়েছিল এটাও আমাদেরকে জানতে হবে। তাহলে আমরা মানে ওই এজে ওই সময় এটাকে লোকেট করতে পারবো যে হ্যাঁ এই সময় এই ঘটনাটা ঘটেছিল এবং এটার থেকে আমরা এইটা শিখছি। যাই হোক, তো ফার্স্ট ফিচারটা যেটা মডার্ন লিটারেচারের, সেটা হচ্ছে ইট ইজ ইমেন্সলি অ্যাফেক্টেড বাই দ্য টু ওয়ার্ল্ড ওয়ার্স। এগুলো তোমরা লিখে নাও। আশা করছি 23 তারিখে আমি কলেজে যাব, তো তোমরা যে খাতায় লিখছো সেই খাতাটা নিয়ে আসবে, আমি দেখব যে তোমরা কি লিখেছো না লিখেছো। মডার্ন লিটারেচারের ফিচার্স এরকম হেডিং করো, আজকে ডেট দাও, টিচারের নাম দাও, আমার নাম পিসি দিয়ে দাও, আর হেডিং করো ফিচার্স অফ মডার্ন লিটারেচার। তার মধ্যে সব থেকে প্রথমে যে পয়েন্টটা, মানে এটা নয় যে সব থেকে প্রথম পয়েন্ট মানে এটাই সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, কিন্তু এটার গুরুত্ব আছে, এই ফিচারটার গুরুত্ব আছে আর কি। লেখো modern literature, modern English literature, modern English literature was deeply affected, affected, affected মানে নেগেটিভলি ইনফ্লুয়েন্সড বা খারাপ প্রভাব বলা যেতে পারে অ্যাফেক্টেড কথাটার মানে। এফেক্ট আছে আর ইফেক্ট আছে। বলুন আরেকবার বানানটা বলুন। AFFECTED, অ্যাফেক্টেড। ইফেক্ট মানে হচ্ছে প্রভাব, আর অ্যাফেক্ট মানে হচ্ছে বদ প্রভাব, খারাপ প্রভাব। affected by the two world wars
ডাব্লিউ বড় লিখবে, দুটো ডাব্লিউই বড় হাতের হবে সব সময়। ওয়ার্ল্ড ওয়ার যখন লিখবে তখন ডাব্লিউ দুটোই বড় হাতের হবে। টু ওয়ার্ল্ড ওয়ার্স। নাম্বার 2, দ্বিতীয় পয়েন্ট, modern literature appears to be fragmentary in nature. Modern literature appears to be fragmentary in nature. ফ্র্যাগমেন্টারি স্পেলিংটা বলুন একবার। Fragmentary, 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 fragmentary. ফ্র্যাগমেন্টারি কথাটার মানে হচ্ছে টুকরো টুকরো। ফ্র্যাগমেন্টস মানে হচ্ছে টুকরো। তো ইংলিশ লিটারেচারের বেশিরভাগ যে লেখাগুলো সেগুলোর মধ্যে এই ফ্র্যাগমেন্টারিনেস, এই বিচ্ছিন্নতা ভাব, এইটা দেখা গেছে। কেন বলো তো? এটার কি কোনো মানে এই যুদ্ধের সাথে এটার কি কোনো সম্পর্ক আছে? রিয়া, তোমার কি মনে হয় যে এটার সাথে এটার কোনো সম্পর্ক আছে, বা সম্পর্কটা থাকলে কি সম্পর্ক? ইরা? না স্যার, জানি না। এটা জানার ব্যাপার নয়, এটা বোঝার ব্যাপার। যুদ্ধ যখন হয় তখন কি হয় যুদ্ধেতে? একটা দেশ আর একটা দেশের সাথে এসে হোলি বা দিওয়ালি করে, খেলে, ক্রিকেট খেলা হয়, আর কি হয় যুদ্ধের সময়? অর্পণ? অনেক সৈনিক মারা যায়, তারপর অনেক কিছু ধ্বংস হয়। কি কি ধ্বংস হয় সাধারণত? সাধারণত ঘর বাড়ি, মানে গ্রাম থাম এইসব। টুকরো টুকরো হয়ে যায় সবকিছু, দেশ ভাগ হয়ে যায়, টুকরো টুকরো হয়ে যায়, বাড়ি ঘরদোর, মানুষের অঙ্গ প্রত্যঙ্গ টুকরো টুকরো হয়ে যায়। তো এই যে টুকরো টুকরো হয়ে যাওয়ার যে ব্যাপারটা, সেটা লিটারেচারে রিফ্লেক্টেড হচ্ছে। কারণ আমি কি বললাম যে ওয়ান অফ দ্য বেসিক ফাংশনস অফ লিটারেচারের মূল কাজগুলোর মধ্যে একটা মূল কাজ কি, সমাজে যে জিনিসগুলো ঘটছে, যা কিছু সমাজে হচ্ছে, সেটার একটা প্রতিফলন, সেটার একটা প্রতিবিম্ব লেখার মধ্যে উঠে আসে। যেমন ধরো তোমাদের দেখা বা তোমাদের জীবদ্দশায়, মানে তোমরা তো এখন খুবই ছোট, তোমাদের জীবদ্দশায় দেখা, তোমরা দেখেছো এরকম সব থেকে বড় ঘটনা কি যেটা সমাজকে চিরকালের জন্য পাল্টে দিয়েছে? কোভিড, ভেরি গুড, কোভিড-19 আসার পরে এই যে অনলাইন মোডে ক্লাস করা, ফোনের ওপরে এত ডিপেন্ডেন্স, ডিজিটাল যে ডেভেলপমেন্টটা, এগুলো সব কিন্তু কোভিডের জন্যই হয়েছে। সেটার ফলাফল আমরা এখন দেখছি এবং অনেক বছর ধরে এটার ফলাফল আমরা দেখতে থাকব। তো কোভিড
কোভিডটা অনেকটা এরকমই একটা যুদ্ধের মতন। তো কোভিডে যেমন আমরা ওই যে ফ্র্যাগমেন্টারি যে ব্যাপারটা, আমরা একে অপরের সঙ্গে দেখা করতাম না, মানে ফিজিক্যালি একে অপরের বাড়ি যাওয়া বা ফিজিক্যালি একে অপরের কাছাকাছি আসা, সেটা আমরা করতাম না, আমরা ডিস্টেন্স মেনটেন করতাম, একে অপরের থেকে আমরা দূরে থাকতাম। তো এই যে এইটাকেই, এটা হচ্ছে সাংকেতিক। এই দূরত্বটা যখন লিটারেচারে লিখছে রাইটাররা, তখন সেটা হয়ে যাচ্ছে সাংকেতিক। এই যে সিম্বলিজম, যেটা কথা আকাশ বলল, যে সংকেতের মাধ্যমে যখন লেখক নিজের মনের ভাবটা পাঠকদের কাছে পৌঁছে দিচ্ছে, তখন থেকে বা তখন শুরু হচ্ছে সিম্বল বা সিম্বলিজম। সিম্বলের ব্যবহারটাকে বলা হচ্ছে সিম্বলিজম। ঠিক আছে, সেগুলোকে নিয়ে পরে আলোচনা করব। কিন্তু সেকেন্ড যে ফিচারটার ব্যাপারে বলছি, ফ্র্যাগমেন্টারিনেস। যুদ্ধের জন্য মানুষ, সমাজ, সংস্কৃতি সব কিছুই টুকরো টুকরো হয়ে যায়। ইউরোপে, ইংল্যান্ডে, ফ্রান্সে, ইটালিতে, জার্মানিতে, সব জায়গায়, মানে ইউরোপের যতগুলো দেশ আছে, সেটার প্রতিবিম্বটা আমরা লিটারেচারের মধ্যে দেখি। এবং লিটারেচারের প্লট, মিনিং, লাইন্স সবই গোলমাল হয়ে যায়। প্রসডি করার সময়ও আমি তোমাদেরকে বলছিলাম এটাই, যে মডার্ন এজের যে কবিতা, সেটা অত সহজে আমরা স্ক্যানশন করতে পারবো না, কারণ মডার্ন এজের এগুলো লাইন্স গুলো অতটা নয়, সহজ বা একই ধরনের নয়, একে অপরের থেকে আলাদা, একে অপরের সঙ্গে ম্যাচ করে না। ঠিক আছে, এই জায়গাটা, এই যে ফিচারের ব্যাপারটা যেটা আমি বললাম, সেটা বুঝতে পেরেছো? এটা প্রেজেন্ট করে লাভ নেই। যদি কেউ না বুঝে থাকো তাহলে বলো, যে আমি আবার বলবো তাহলে ব্যাপারটা। কারণ এটার উপর একটুখানি সময় আমাদেরকে দিতে হবে, যে ফিচার্স গুলো যদি আমরা বুঝে যাই, তাহলে যে আমি প্রশ্নটার কথা বললাম, যে প্রশ্নটা যদি এরকম আসে যে কমেন্ট অন দ্য লোটাস ইটার অর দ্য লাস্ট লিফ অ্যাজ আ মডার্ন শর্ট স্টোরি, তাহলে মডার্ন জিনিসটা কি সেটা আমাদের জানতে হবে। বা কেউ তোমাদের যদি প্রশ্ন করে যে তোমরা মডার্ন লিটারেচার পড়ছো, মডার্ন লিটারেচারের কিছু গুণাগুণ বলো, কিছু ফিচার্স বলো, ক্যারেক্টারিস্টিক্স বলো, তখন আমরা এই জিনিসগুলো বলতে শুরু করব। যে লেখাটা প্রচণ্ডভাবে দুটো যুদ্ধের থেকে প্রভাবিত হয়েছে, নেগেটিভলি, বাজেভাবে কুপ্রভাব পড়েছে। কুপ্রভাবের মধ্যে একটা, যে লেখাগুলো ফ্র্যাগমেন্টারি হয়ে গেছে, টুকরো টুকরো হয়ে গেছে, ছোট ছোট টুকরোর মধ্যে বিভাজিত হয়ে গেছে। থার্ড পয়েন্ট, যেটা মডার্ন লিটারেচারের ফিচার থার্ড, সেটা যেটা আকাশও বলল, যে সিম্বলস, ইউজ অফ সিম্বলস। ডাইরেক্ট কোনো একটা কথা, মানে সিম্বলস লিটারেচারের একদম শুরু থেকেই কবিরা ব্যবহার করছে, লেখকরা ব্যবহার করছে, সেটা তো মডার্ন কিছু নয় ব্যাপারটা। কিন্তু মডার্ন যে সিম্বলস গুলো, সেগুলো ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড। মানে অনেক সময় হয় না, যে ধরো তোমাদেরকে আমি বললাম যে তোমরা পিপিটি বানাও, বা ধরো এই যে মিটিং, এই যে অনেকগুলো বোতাম আছে মোবাইলে, তো আমি খুব একটা ব্যবহার করি না, কিন্তু অনেকগুলো বোতামের মানে কিছু কিছু আইকন দেওয়া রয়েছে, কিছু কিছু সিম্বল দেওয়া রয়েছে, কিন্তু সেই আইকন বা সেই সিম্বলের মানে কি সেটা আমরা বুঝতে পারছি না। হ্যাঁ, হয়তো টিপে দেখলাম যে এটা করলে এটা হয়, ওটা করলে এটা হয়,
তোমরা ক্লাসে বোর হয়ে যাচ্ছ, তো তখন এটা ওটা টিপাটিপি আমরা করতে থাকি। সেটার কারণ হচ্ছে যে যারা এটাকে বানিয়েছে তারা কিছু একটা ভেবে বানিয়েছে যে এটা মানে এই জিনিসটা এটার সিম্বল, ঠিক আছে, কিন্তু আমরা সেটা জানি না। মডার্ন পোয়েটস, মডার্ন রাইটার্সদেরও এরকম একটা সমস্যা দাঁড়িয়েছিল এক সময়, বা এখনো আছে সেই সমস্যাটা, যেটা হচ্ছে ওরা যে সিম্বলসগুলো ব্যবহার করে সেগুলোকে প্রাইভেট সিম্বলস বলা হয়। প্রাইভেট মানে নিজে যেটা ঠিক করেছে কোনো একটা কবি সেই সিম্বলটাকেই ব্যবহার করছে কিছু একটার জন্য, কিছু একটা বোঝানোর জন্য, কিন্তু সেটা আমরা বুঝতে পারছি না। সেটা বুঝতে না পারার পেছনে আরেকটাও একটা কারণ আছে, যে আমাদের যে ভাষাটা এবার হয়ে গেছে সেই ভাষাটা মানে কমিউনিটির ভাষা নয়, মানে আমাদের নিজেদের মধ্যে ভাষা ব্যবহার করার ভাষাটা নয়, সেটা আলাদা আলাদা আমাদের ভাষা হয়ে গেছে। যখন আমাদের সমাজের টুকরো টুকরো হয় তখন আমাদের ভাষারও অনেক রকমের হয়ে যায়, ভাগ হয়ে যায়। আমাদের যেটা তৈরি করা হয়েছিল একে অপরের মনের ভাব বোঝানোর জন্য, এখন ওই ভাষাটাই আমরা সব থেকে বেশি ব্যবহার করি মিথ্যে কথা বলার জন্য, একে অপরের থেকে কোনো ইনফরমেশন লুকানোর জন্য। মডার্ন রাইটার্সরাও যে সিম্বলসগুলো ইউজ করছে সেগুলো কিছু একটা সংকেত দিচ্ছে, কিন্তু সেই সংকেতটা আমাদেরকে আমাদের মতন করে ইন্টারপ্রেট করে নিতে হচ্ছে। ওরা কি বলতে চাইছে সেটা আর আমরা বুঝতে পারছি না। সেটাতে অনেক রকমের মিসকমিউনিকেশনও হয়, যে এই সিম্বলটার মানেটা কি। ওদের জন্য একরকম, যে কবি লিখেছে তার জন্য একরকম, আর আমরা আমাদের মতন সেটাকে বোঝার চেষ্টা করি। দ্য ইউজ অফ সিম্বলস, ঠিক আছে, ইন আ প্রাইভেট ওয়ে। তাহলে 3 নম্বর ফিচারটা কি মডার্ন লিটারেচারের? ইউজ অফ সিম্বলস বাই modern writers in a private way. ওকে, 4 নম্বর ভাষার কথা আমি বললাম। মডার্ন লিটারেচারের ল্যাঙ্গুয়েজটা একটু ডিফিকাল্ট হয়ে যায় এই কারণের জন্য, কারণ ওরা সিম্বলসগুলো এমনভাবে ব্যবহার করছে যেটা আমরা বুঝতে পারছি, ঠিক আছে। তাহলে 4th পয়েন্ট হচ্ছে এক্সপেরিমেন্টস উইথ ল্যাঙ্গুয়েজ। এক্সপেরিমেন্টস উইথ ল্যাঙ্গুয়েজ। যদিও লোটাস ইটারে প্রথম 3টে ফিচার থাকলেও 4 নম্বর ফিচারটা নেই, কারণ এখানে ল্যাঙ্গুয়েজের সাথে কোনো এক্সপেরিমেন্ট করা হয়নি, ঠিক আছে। 5 নম্বর ফিচার অফ মডার্নিজম, মডার্ন লিটারেচার, রিয়েলিজম। ইউজ অফ রিয়েলিস্টিক টেকনিক্স বা রিয়েলিজম, যেমন ফর্মালিজম, সিম্বলিজম, তেমনি রিয়েলিজম। ফর্মালিজমটা আমি পরে তোমাদেরকে বলবো যে ফর্মালিজমটা কি, কেন ওটাকে মডার্নিজমের মধ্যে রাখা হয়। রিয়েলিজম মানে হচ্ছে জীবনমুখী, যেটা রিয়েল, ফ্যান্টাস্টিক নয়। তোমরা এলিজাবেথেন লিটারেচার যখন পড়বে, বা তোমরা হয়তো গালিভার্স ট্রাভেলস বলে একটা টেক্সট পড়বে, অন্য ধরনের কবিতাগুলো পড়বে, মেটাফিজিক্যাল পোয়েট্রি পড়বে, তখন দেখবে যে ওইগুলো রিয়েলিস্টিক নয়। যেমন ধরো তোমরা এলিজাবেথেন পোয়েম পড়েছো, শ্যাল আই কম্পেয়ার দি টু আ সামার্স ডে হয়তো, বা অন্য কোনো, সেখানে অদ্ভুত অদ্ভুত ক্লেম করা হয়। So long as this lives, this gives life to thee. So long as eyes can see or men can breathe, this gives life to thee. এরকম তো হয় না, মানে সারা মানে অমর হয়ে যাওয়ার যে ব্যাপারটা, সেটা আনরিয়েলিস্টিক। তো সেটারই অপোজিট জায়গায় দাঁড়িয়ে রয়েছে মডার্ন লিটারেচার, যেখানে মডার্ন লিটারেচার ইজ রিয়েলিস্টিক, or the technique of writing is realistic. Realistic techniques
আর ইউজড। ঠিক আছে? আচ্ছা, এই 5টা পয়েন্ট যদি না বুঝে থাকো তাহলে এখন বলো, আমি বাকি পয়েন্টসগুলো পরের ক্লাসে বলবো, অ্যান্ড দেন শর্ট স্টোরিটা শুরু করব। কিন্তু নেক্সট ক্লাসে তোমরা যেন সবাই শর্ট স্টোরিটাকে পড়ে নেবে পুরোটা। 1 সপ্তাহ তোমাদের কাছে সময় আছে, 1 সপ্তাহের মধ্যে তোমরা পুরো শর্ট স্টোরিটাকে পড়বে, এবং পড়তে পড়তে কোনো জায়গায় অসুবিধে হলো সেটা আমাকে হোয়াটসঅ্যাপ করে দেবে, ফোন করে দেবে, আমি তোমাদেরকে বলার চেষ্টা করব। যাই হোক, এই 5টা পয়েন্টের মধ্যে কারোর কোনো ডাউট থাকলে বলো। বেশ, যদি তোমাদের কোনো ডাউট না থাকে তাহলে তোমরা আজকের জন্য মিটিং লিভ করো।